সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর ভালো থাকাটা কঠিন। সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসের উপক্রম, সেখানে আমাদের আসলে ভালো থাকা খুব কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, আর এটা সবার কাছে দোয়া চাই। আচ্ছা, যাই হোক, আজকে আমরা আসছি আবার সেই ইংরেজির আলোচনা নিয়ে। আমি হায়াত মাহমুদ রাসেল। আমি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। আমি 24তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের আলোচনা লেকচার হচ্ছে লেকচার 4 নিয়ে আলোচনা করব। আমি 3টা লেকচার দিয়েছি, আজকে হচ্ছে লেকচার 4। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। এটা এইচএসসি ছাত্রছাত্রী এবং এসএসসি যারা, তাদেরও কাজে লাগবে। বিশেষ করে এইচএসসি এসএসসি তাদের কাজে লাগবে। আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। আসলে কয়েকদিন ধরে আমার কাছে ছেলেমেয়েরা ফোন করতেছে, আমার কাছে অনেক কমেন্ট লিখছে যে স্যার ন্যারেশনটা পড়ালে ভালো হয়। যাই হোক, আমি চেষ্টা করতেছি। পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন আসে, তবে আজকে প্যাসেজ ন্যারেশন পড়ার আগে আসলে ন্যারেশনের মৌলিক ধারণাটা দিতে হবে। আজকে আমি একটু মৌলিক ধারণা দিচ্ছি, আর আগামী ক্লাসে আল্লাহ পাক যদি সব ঠিক রাখেন, আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশনটিকে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ন্যারেশনের মৌলিক দিকটা আজকে আলোচনা করছি। সেটা হচ্ছে ন্যারেশন, উক্তি। এটাকে স্পিচও বলে, প্রশ্নে স্পিচও লেখা থাকবে। তো যাই হোক, ন্যারেশন, উক্তি বা স্পিচ মানে কথা। যাক, এটা থাকে, আমরা জানি এইচএসসি ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে গ্রামার থাকে 12টি আইটেম থাকে। 12টি আইটেমের মধ্যে হচ্ছে কোশ্চেন নাম্বার 7 যেটা হচ্ছে, খেয়াল করো, কোশ্চেন নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে ন্যারেশন। তো মার্কস থেকে 5 মার্কস থাকে, একটা প্যাসেজ থাকে, ওইটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, আবার অনেক সময় ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট হচ্ছে পরোক্ষ উক্তি। ডিরেক্ট, ইনডিরেক্ট। আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা খেয়াল রাখবা। ডিরেক্ট আর ইনডিরেক্ট। ডিরেক্ট একটা স্পিচ ডিরেক্ট বুঝবো কীভাবে, দেখবা যে এরকম ইনভার্টেড কমা থাকবে, এইভাবে 2টা কমা, আবার এভাবে 2টা কমা থাকে। হ্যাঁ, এভাবে 2টা কমা, এভাবে 2টা কমা। আমরা এগুলিকে গ্রামার ভাষায় ইনভার্টেড কমা বলি, আর হচ্ছে বাংলায় হচ্ছে উদ্ধৃতি সূচক কমা। একটা যোগ করার সময় আমরা বলি যে বামের 2টাকে দেখতে ডাবল 6-এর মতো দেখায়, ডানের 2টাকে ডাবল 9-এর মতো দেখায়। এই জন্য আমরা অনেক সময় এটাকে 66, 99 বলে থাকি। যাই হোক, যদি এরকম 66, 99 থাকে, মানে ইনভার্টেড কমা যদি থাকে, এভাবে 2টা কমা, এভাবে 2টা কমা থাকলে এটাকে বুঝে নেবে যে এটা ডিরেক্ট স্পিচ। তো ডিরেক্টটাকে আমরা কীভাবে ইনডিরেক্ট করবো? যখন ইনডিরেক্ট করবো, তখন এই ইনভার্টেড কমাগুলি উঠে যাবে। তো ডিরেক্ট থেকে আমরা যখন ইনডিরেক্ট করবো, আমাদের পরীক্ষা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করতে বলবে, আমাকে নিচের এই জিনিসটা একটু খেয়াল করতে হবে প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো কিভাবে যদি ডিরেক্ট স্পিচে যদি এম ইজ আর থাকে, ভালো করে দেখো, যদি এম ইজ আর থাকে, তাহলে তুমি চেঞ্জ করে ওয়াজ বয়ার লিখবা, সাবজেক্টের সাথে ম্যাচিং করে ওয়াজ বয়ার। এম ইজ আর থাকলে ওয়াজ বয়ার লিখবা। তারপর হচ্ছে যদি হ্যাভ হ্যাজ থাকে, তাহলে তুমি চেঞ্জ করে হ্যাড লিখবা। হ্যাভ হ্যাজ থাকলে চেঞ্জ করে হ্যাড লিখতে হবে। ক্যান থাকলে ক্যানটা চেঞ্জ করে ক্যানের পরিবর্তে কুড লিখবে তোমরা। মে থাকলে মেয়ের পরিবর্তে মাইট লিখবা, লিখবে। তারপর শ্যাল উইল থাকলে শুড বা উড লিখবে, শ্যাল উইল থাকলে শুড বা উড লিখতে হবে। টুমোরো থাকলে লিখবা দি নেক্সট ডে, টুমোরো থাকলে চেঞ্জ করে দি নেক্সট ডে লিখতে হবে। ইয়েস্টারডে থাকলে চেঞ্জ করে দ্য প্রিভিয়াস ডে লিখবা। টুডে থাকলে দ্যাট ডে লিখবা, টুডে থাকলে লিখতে হবে দ্যাট ডে। নাও থাকলে দেন লিখবা। তারপর আরেকটু ব্যাপার আছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিট হবে। আর হচ্ছে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। এই চেঞ্জগুলি ভালো করে খেয়াল করতে। আমি আবার পড়ছি, যদি ডিরেক্টে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি এম ইজ আর থাকে, তাহলে প্রিয় ছাত্র ওয়াজ ওয়ার লিখবা। হ্যাভ হ্যাজ থাকলে চেঞ্জ করে হ্যাড লিখবে। ক্যান থাকলে পরিবর্তন করে কুড লিখবে। মে থাকলে মাইট লিখবে। শ্যাল উইল থাকলে শুড বা উড লিখবে।
টুমোরো থাকলে পরিবর্তন করে টুমোরো না লিখে দি নেক্সট ডে লিখবা, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখবে, টুডে থাকলে দ্যাট ডে লিখবে, নাও থাকলে পরিবর্তন দেন লিখবে। আর যদি টেন্সটা যদি ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ওটা চেঞ্জ করে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। আর যদি ডিরেক্টের ভিতরে মানে ইনভার্ট কমার ভিতরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে ইনডিরেক্ট করার সময় এটা পাস্ট পারফেক্টে করতে হবে। তো এই হচ্ছে মৌলিক বিষয়টা। আমরা সেন্টেন্স অনুযায়ী এক একটা আমরা জানি অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ, 5টা সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ হয়। আমি দেখাচ্ছি কোন সেন্টেন্সে কীভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন নিয়ে আমি একটু দেখাচ্ছি কীভাবে চেঞ্জ করবা। দেখো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাস পাচ্ছ না, আমরা একটু ক্ষুদ্র চেষ্টা করতেছি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। যদি একটু ধারণা পাও তাহলে আমাদের চেষ্টাটা সার্থক হবে। প্রিয় ছাত্রীরা, তোমরা কমেন্ট করবা, তোমরা জানাবা কেমন লাগছে, তাহলে আমাদের ভালো লাগবে। তাহলে দেখো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক। আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বর্ণনামূলক সেন্টেন্স যেগুলি বা বিবৃতিমূলক সেন্টেন্স সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ। যেমন আমি যাই, আমি খাই, আমি যাব, আমি খাবো, আই গো, আইল গো, হি হ্যাজ কাম, হি হ্যাজ রিটেন, এরকম। তো বর্ণনামূলক যে কথাগুলি সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভিতরে থাকে ইনভার্ট কমার ভিতরে, কীভাবে আমরা ডিরেক্ট ইনডিরেক্ট করবো দেখো, খুব সহজ। একটু দেখো এখানে তুমি যদি একটু দেখো প্রিয় ছাত্রীরা, খুব সহজ। দেখো ন্যারেশন যখন চেঞ্জ করবো ডিরেক্ট ইনডিরেক্ট যখন করবো, যদি স্যাড থাকে আমরা স্যাড লিখবো। এটা ভালো কথা, উচ্চারণটা আমরা এসএআইডিটা উচ্চারণটা আমরা স্যাড, ভালো করে খেয়াল করো। অনেকে আমরা সেইড বলি, আসলে এটা সেইড না, স্যাড। তবে আরেকটা ব্যাপার, এসএডি যেটা দুঃখিত ওইটাও স্যাড, এসএডি এটাও স্যাড, ওটা দুঃখিত। আর এসআইডি স্যাড, স্যাড নট সেড, আমরা সবাই স্যাড বলবো, শুধু বানানের বেশ। এটা হচ্ছে এসআইডি, এটা হচ্ছে এসএডি, দুইটি স্যাড। এটা দুঃখিত, এটা হচ্ছে বলেছিল। যে স্যাড বলবো। যদি আমরা অ্যাসার্টিভ জন্য ন্যারেশন চেঞ্জ করবো, স্যাড থাকলে স্যাড লিখবো, স্যাড তাহলে স্যাডই লিখবা। যদি স্যাড টু থাকে, ভালো করে খেয়াল করো, স্যাড টু থাকলে টোল লিখবা। যেমন রহিম স্যাড টু সাবিনা, তো রহিম টোল্ড সাবিনা, স্যাড টু তাহলে টোল লিখবা। কমা উঠে যাবে, যত কমা আছে ইনভার্ট কমা সব উঠে যাবে, উঠে ওই কমাটার জায়গায় দ্যাট লিখবা, তাহলে হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম কি, স্যাড তাহলে স্যাড লিখবো, স্যাড টু থাকলে আমরা পরিবর্তন করে স্যাড টু থাকলে টোল লিখবো, কমাটার জায়গায় দ্যাট লিখবো, বাস অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। খুব সহজে দেখো, আমি উদাহরণ দেখাচ্ছি। যেমন রহিম said to Sabina, I am reading English now, ইনভার্ট কমা শেষ। রহিম সাবিনাকে বললো আই এম রিডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি। এটা ডিরেক্ট আছে, দেখো ইনভার্ট কমা আছে, আমরা ইনডিরেক্ট করবো কিভাবে? তাহলে দেখো আমরা ইনডিরেক্ট করতে গেলে রহিম সেড টুর পরিবর্তে টোল্ড বসে, আই এম রিডিং ইংলিশ নাও, আমি এখন ইংরেজি পড়ছি, এটা কিন্তু অ্যাসার্টিভ বর্ণনামূলক সেন্টেন্স। তাহলে সেড টুর পরিবর্তে টোল্ড হবে, রহিম টোল্ড সাবিনা, কমা উঠে যাবে, কমার জায়গায় দ্যাট বসবে, বলেছেন দেখো কমার জায়গায় দ্যাট বসবে, দ্যাট আমি। রহিম বলল যে সাবিনাকে আমি এখন ইংরেজি পড়ছি, তাহলে আমি পড়ছি, কে পড়ছে? মানে রহিম পড়ছে। রহিম সাবিনাকে বলছে আমি ইংরেজি পড়তেছি, তার মানে আমিটাকে, এটা আমি বলতে রহিম বোঝাচ্ছে, রহিম পড়ছে, তার মানে হি। একটা জিনিস খেয়াল রাখবো, তোমার ন্যারেশন চেঞ্জ করলে সাধারণত বলে দে আই ইনভার্ট কমার ভিতরে আই, ইউ, এগুলি সাধারণত
হি বা সহজ করে, এটা আসলে ছেলেমেয়েরা পারে না। ইনভার্বের ভিতরে যদি সাধারণত আই বা ইউ থাকে, সাধারণত হি বা সি বসে, সহজ কথা। আই সাধারণত হি বা সি বসে। যদি ছেলে হয় হি লিখবা, মেয়ে হলে সি। যদি ছেলেকে নির্দেশ করে হি হবে, যদি মেয়েকে নির্দেশ সি হবে। আই বা ভিতরে যদি আই বা ইউ থাকে, সাধারণত হি বা সি বসে, সহজে আর কি। তাহলে হচ্ছে রহিম সেড টু সাবিনা, রহিম সাবিনাকে বলছে যে আমি এখন ইংরেজি পড়ছি। তাহলে কে পড়ছে? রহিম পড়তেছে ইংরেজি। রহিম মানে সে। তাহলে আমরা এখানে আইটা চেঞ্জে দ্যাট দিলাম, আই চেঞ্জে হি হলো। আর আমরা জানি এম থাকলে ওয়াজ এর বসে। আমি লিখেছি এম, তাহলে ওয়াজ, হির সাথে কি হয়? ওয়াজ হয়। হি ওয়াজ রিডিং ইংলিশ। একটা জিনিস খেয়াল হবে প্রিয় ছাত্রীরা, ইংলিশের এটা সবসময় বড় হাতের হবে, ভিতরে হলো বড় হাতের ক্যাপিটাল। ইংলিশে যদি ভিতরে স্মল লেটার দাও, ছোট দাও, তাহলে তো কাটা যাবে। স্মল লেটার ক্যাপিটাল লেটার ব্যাপারে খুব সাবধান থাকবা। তাহলে হি ওয়াজ রিডিং ইংলিশ, তারপরে নাও থাকলে দেন হয়, আমরা পড়েছি নাও থাকলে দেন হয়, তাহলে দেন ফুল শেষ হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখো, এটা এক্সাম্পল 1, একটা এক্সাম্পল হচ্ছে 2। তাহলে ধরো যে বলো যে সালমা said to Salma said to Hassan বললো যে you have done it। সালমা হাসানকে বললো যে you have done it, তুমি ইহা করেছো। সালমা হাসানকে বলছে তুমি ইহা করেছো। তাহলে এটা ইনভার্ট কমা, যদি আমি চেঞ্জ করি সালমা said to করতে কি হবে? told হবে। সালমা told হাসান, কমা উঠে কি হবে বলছিলাম? দ্যাট হবে। দ্যাট ইনভার্ট কমা উঠে যাবে ইউ। তাহলে সালমা হাসানকে বলছে তুমি কাজটা করছো। তুমি বলতে কাকে বলছে? হাসান করছে। তাহলে সালমা হাসানকে বলেছে তুমি করেছো, মানে হাসান করেছে। তুমি এখানে হাসানকে বলছো, হাসান নাকি এই কাজটা করেছে। তো তুমিটা মানে হাসান। তাহলে এখানে হাসান কে? হাসান ছেলে, তাহলে হি। হাসান ছেলে হি। যদি সালমা হয়তো সি হতো। আমরা একটু আগে বলেছি ভিতরে ইনভার্ট কমার ভিতরে যদি কেউ বুঝতে যদি না পারো, সাধারণত আই বা ইউ, আবার বলে আই বা ইউ সাধারণত হি বা সি হয়। মনে রাখবা, সহজ বুদ্ধি। আই বা ইউ সাধারণত হি বা সি হয়, সি হয়। অন্য কিছু হতে পারে, জেনারেলি হি বা সি হয়। তাহলে ইউটা হি বা সি। তা হাসানকে যদি হচ্ছে তাহলে হি হবে। দ্যাট হি হ্যাভ থাকলে আমরা জানি হ্যাড হয়, হ্যাভ পরিবর্তে হ্যাড হয়। হি হ্যাড ডান ইট, ফুল স্টপ। শেষ হয়ে গেলে অ্যাসার্টিভ। এখন আমরা করবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। দেখো আমরা এখন প্রশ্নবোধক সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ওইটাও সহজে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। চিহ্ন কি হবে? পিছনে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সহজ বুদ্ধি। শেষে পিছনে প্রশ্ন চিহ্ন থাকবে। এখানে কি করব আমরা? সেড টুর পরিবর্তে আমরা আস্কড লিখব। আস্কড মানে জিজ্ঞেস করা। এখানে সেড টুর পরিবর্তে টোল্ড বসবে না, আস্কড বসবে। কমা ওঠে ইফ বসবে। কমা ওঠে কি বলবো? ইফ বসবে। তাও আবার সবসময় না, ইফ বসবে যদি WH কোশ্চেন না থাকে। যদি WH কোশ্চেন, এখানে দেখো আমরা সেটটা বলতে আস্ক লিখবো, সেটটা তাহলে আস্কড হবে, কমা ওঠে ইফ বসবে। তাও সবসময় না, যদি WH কোশ্চেন না থাকে। WH কোশ্চেন মানে W আর H দিয়ে যে প্রশ্ন থাকে WH কোশ্চেন বলা হয়। যেমন হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, WH হোয়াট, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, এগুলো WH কোশ্চেন। যেমন হোয়াট ইজ ইউর নেম, এখানে WH কোশ্চেন আছে, হোয়াট ইজ ইউর নেম। তাহলে হচ্ছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, এখানে হোয়াই WH কোশ্চেন আছে। WH কোশ্চেন থাকলে এখানে মনে রাখবা ইফ সবসময় বসবে না, যদি WH কোশ্চেন থাকে WH কোশ্চেনই বসবে। হোয়াট তাহলে হোয়াটই বসবে, হোয়াই তাহলে হোয়াই বসবে, হোয়াই তাহলে হোয়াই বসবে। যদি WH কোশ্চেন না থাকে তখন ইফ দিবা, আর WH কোশ্চেন তাহলে WH কোশ্চেন ওইটাই বসবে। WH কোশ্চেন থাকলে তাহলে WH কোশ্চেনে লিখবা, আর WH কোশ্চেন না থাকলে ইফ দিতে হবে। যেমন দেখো, যেমন তাহলে আমরা কি বুঝলাম? WH কোশ্চেন হোয়াট, হোয়েন, হোয়াই, তাহলে হোয়াট, হোয়েন, হোয়াই বসবে। আর হোয়াট, হোয়েন, হোয়াই WH কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ইফ লিখবো কমার পরিবর্তে। যেমন দেখো, যেমন রহিম said to সালমা, তাহলে হচ্ছে আর ইউ
রিডিং নাও। রহিম সালমাকে জিজ্ঞেস করছে আর ইউ রিডিং নাও, তুমি কেন পড়ছ, সরি আর ইউ রিডিং নাও। আর ইউ, রহিম সালমাকে জিজ্ঞেস করছে আর ইউ রিডিং নাও, অথবা আর ইউ রিডিং ইংলিশ দিয়ে দিয়ে আরো ভালো হয়, আর ইউ রিডিং, তাহলে আরো সুন্দর হচ্ছে। রহিম সালমাকে জিজ্ঞেস করছে আর ইউ রিডিং ইংলিশ, তুমি কি এখন ইংরেজি, তুমি কি ইংরেজি পড়ছো, আর ইউ রিডিং ইংলিশ। তাহলে হচ্ছে এখানে দেখো, এখানে আমরা রহিম সেট্র করতে আস বসবে, রহিম আস্ট সালমা, এখানে দেখো আর আছে, আর ইউ রিডিং, আর আর ডাব্লিউএইচ কোশ্চেন নাই, ডব্লিউআরএইচ কোশ্চেন নাই, না থাকলে ইফ বসবে, ইফ ইফ দিলাম। আর মনে রাখবে ইফ ইফ দেওয়ার পরে আর ইউ রিডিং, ইফ এর পরে তারপর প্রথমে সাবজেক্ট চলে আসবে, ন্যারেশন চেঞ্জ করলে প্রথমে সাবজেক্ট চলে আসবে, ইউ ইউ। রহিম সালমান বলছে তুমি ইংরেজি, তুমি কি ইংরেজি পড়ছো, তুমি কি ইংরেজি পড়ছো, তুমি কি ইংরেজি পড়ছো, আর ইউ রিডিং ইংলিশ। তাহলে ইউটা, তাহলে এখানে সালমাকে বলছে তুমি ইংরেজি পড়ছো, তাহলে ইউটা কে, সালমাকে বোঝাচ্ছে, তো সালমা মেয়ে, তাহলে শি হবে। তোমাদের বলছে ইউটার সাথে শি হয়, তাহলে ইফ শি, সরি ইফ শি, আর এম ইজ আর থাকলে এরপর শি লিখলাম, তারপর আরটা চলে আসবে, আগে সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট পিছনে তাহলে আগে হবে, ন্যারেশন চেঞ্জ করলে আগে সাবজেক্ট আসবে, তাহলে ইউটা শি হলো, আর এম ইজ আর তাহলে ওয়াজ ইয়ার বসে, আমরা জানি তো শির সাথে ওয়াজ হয়, ইফ শি ওয়াজ রিডিং ইংলিশ, শেষ হয়ে গেল। এরপরে ফুল স্টপ, ন্যারেশন চেঞ্জ করে সবসময় ফুল স্টপ বসবে, প্রশ্ন চিহ্নের পরিবর্তে ফুল স্টপ বসবে। আরেকটা এক্সাম্পল দেখো, তাহলে হচ্ছে মনে করো হচ্ছে রহিম said to Sabina, why did you go to Dhaka yesterday? প্রশ্ন ছিল, রহিম সাবিনাকে জিজ্ঞেস করছে কেন তুমি ঢাকা গিয়েছিলে গতকাল, রহিম সাবিনাকে জিজ্ঞেস কেন তুমি গতকাল ঢাকা গিয়েছিলে। তাহলে আমরা যদি করি রহিম সেট টু আস্ট হবে, রহিম আস্ট সাবিনা হোয়াই, ডাব্লিউএইচ কোশ্চেন আসছে, ডাব্লিউএইচ কোশ্চেন আসছে, আমরা জানি ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেনই বসবে, এখানে ইফ আর বসবে না। হোয়াই ডাব্লিউএইচ কোশ্চেন তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বলে ইফ আর বসবে না, তাহলে হোয়াই ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন ওইটা সরাসরি বসবে, তাহলে হোয়াই, হোয়াই লিখে দিলাম। তারপর হচ্ছে সাবজেক্ট আসবে, ইউটা আগে আসবে, ইউ ইউটা এখানে রহিম সাবিনাকে যে কেন তুমি, তাহলে তুমি বলতে সাবিনাকে বোঝাচ্ছে, সাবিনা হচ্ছে তোমার শি, ইউর সাথে শি হয়, হোয়াই শি, আগে সাবজেক্ট আসবে হোয়াই শি, এই ডিড উঠে যাবে, ডিডটা দরকার নাই, কারণ এটা ডিডটা প্রশ্নের জন্য বসছে, এটা প্রশ্নের ডিডটা সাবজেক্টটাকে ডু ডিড ডাস্টে বাদ যাবে, তাহলে হোয়াই ডিড ইউ, এটা দেখো ডিড ইউ পাস্ট ইনডিফিনিট, ডিড তাহলে পাস্ট ইনডিফিনিট, আমরা জানি ন্যারেশন চেঞ্জ করলে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট কি দিয়ে হয়, সাবজেক্ট পরে হ্যাড হয়, সাবজেক্ট পরে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল, তাহলে হোয়াই শি, আর এখানে হ্যাড হবে, হ্যাড, গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, হোয়াই শি হ্যাড গন টু ঢাকা, তারপর ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস ডে। তাহলে এবার আমরা আসছি ইম্পারেটিভ, লাস্ট যেটা ইম্পারেটিভে, আমরা একটু ইম্পারেটিভটা দেখে শেষ করে দিচ্ছি। ইম্পারেটিভ, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ। চেনার কৌশল, সাবজেক্ট থাকে না, সাবজেক্ট থাকে না। ইম্পারেশন হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ। এখানে চেনার কৌশল হচ্ছে সাবজেক্ট থাকবে না, যেটা আদেশ বোঝাবে, টিচার বললো যে কখনো মিথ্যা বলবে না, এর উপদেশ বললো। তারপর হচ্ছে দরজার টিচার ছাত্রকে বললো যে দরজাটা খুলো, আদেশ বোঝাচ্ছে। আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাইলে ইম্পারেটিভ, ইম্পারেটিভ। চেনার কৌশল সাবজেক্ট থাকবে না, সাধারণত সাবজেক্ট থাকে না, উজ্জ্ব থাকে, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এরকম ব্যাপারটা। এখানে কি করবা, সেট্র পরিবর্তে অর্ডার্ড, আদেশ বুঝালে, আদেশ বুঝালে, তারপর সেট্র পরিবর্তে
অ্যাডভাইসড উপদেশ বুঝালে, আর সেট্র পরিবর্তে আর আদেশ বুঝালে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, আর হচ্ছে রিকোয়েস্টেড অনুরোধ বুঝালে যেমন দ্য টিচার said to the student open the door। আর এখানে আচ্ছা এখানে ইয়ে হয়ে গেছে, কমা ওঠে টু বসে, হাবোধক হইলে নট টু বসে, কমা ওঠে টু বসবে, এখানে দেয়ার টু হবে না, ইফ হবে না, কমা ওঠে টু বসবে, নট টু বসবে। তাহলে দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওপেন দ্য ডোর, টিচার ছাত্রীকে বলছে দরজাটা খুলো, তাহলে টিচার আদেশ দিয়েছে, তাহলে অর্ডারড হবে সেড টু পরিবর্তে। তাহলে দ্য টিচার ordered the student to হাবোধকগুলো আমরা জানি এটা ওপেন দ্য ডোর, দরজা খোলো, ডোন্ট ওপেন দ্য ডোর, দরজা খুলো না, না বোধকগুলো টু, হাবোধকগুলো নট টু, ইফ হবে না দ্যাট মানে টু ওপেন দ্য ডোর। লাস্ট এক্সাম্পল হচ্ছে the teacher said to the student don't tell a lie, মিথ্যা বলো না, don't tell a lie। তাহলে হচ্ছে the teacher স্টুডেন্টকে বলছে মিথ্যা বলো না, উপদেশ বোঝাচ্ছে। তাহলে the teacher said to পড়তে অ্যাডভাইস, উপদেশ দিলে অ্যাডভাইসড হয়, অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, তারপর হচ্ছে ডোন্ট টেল, মিথ্যা বলো না, না বোধক বোঝাচ্ছে, তাহলে নট টু বসবে, নট টু, বাকিটা যা আছে ডোন্ট উঠে যাবে, নট টু টেল এ লাই। তাহলে আমি আজকে অ্যাসার্টিভ, ইন্টারেটিভ, ইম্পারেটিভ তিনটা বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কমেন্টস করবা, জানাবা, যদি ভালো লাগে আমার চেষ্টাটা সার্থক হবে। তোমাদের জন্য দোয়া রইল, আজকে এই পর্যন্ত থাকলো, আমার জন্য দোয়া করবা। নেক্সট টাইমে প্যাসেজ নারেশন পড়ানোর জন্য ইনশাল্লাহ আসবো। ভালো থাকো, বাই।